তো বর্তমানে ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি কর্মসংস্থান পত্রিকা। আর এই কর্মসংস্থান পত্রিকাটা আমরা একটু জুম করে বড় করে দেখতে পাবো যে এটি কত তারিখের কর্মসংস্থান পত্রিকা। তো দেখুন এখানে পরিষ্কার লেখা আছে 1 জুন 2024-এর কিন্তু কর্মসংস্থান। তো এই কর্মসংস্থান থেকে আজকে একটি প্র্যাকটিস সেট সম্পন্ন করব, যে প্র্যাকটিস সেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোন পরীক্ষার জন্য তা দেখবো সরাসরি প্র্যাকটিস সেটে যেয়ে। তো চলুন সরাসরি চলে যায় মূল প্র্যাকটিস সেটে। তো আমরা চলে এলাম মূল প্র্যাকটিস সেটটা আমরা যদি জুম করে বড় করে দেখি তাহলে দেখতে পাবো এটি কোন পরীক্ষার প্র্যাকটিস সেট। দেখুন আপনারা ইতিমধ্যেই যারা মিসলেনিয়াস সার্ভিস প্রিলি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের প্র্যাকটিস সেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে কর্মসংস্থান পত্রিকা কিন্তু মিসলেনিয়াস সার্ভিসেস প্রিলি পরীক্ষার প্র্যাকটিস সেট দিয়েছে, আমরা সেটা কিন্তু কমপ্লিট করব। তো চলুন আমরা পোস্টে যাব। তবে তার আগে এখানে যেটা লেখা আছে সেটা আমরা জুম করে বড় করে দেখবো যে এখানে কী লেখা আছে। যে কোনো পরীক্ষার আগে সিলেবাস সম্পর্কে তার মার্ক সম্বন্ধে এবং সময় সম্পর্কে জানা বোঝার একটু দরকার আছে। তার জন্য আমরা এখানে যে কলমটা আছে সেই কলমটা একবার আমরা পড়ে নেব। তো চলুন এখানে কী লেখা আছে। তো আপনারা অবশ্যই প্রথমে দেখতে পাচ্ছেন WPSC এক্সাম, এই মিসলেনিয়াস সার্ভিসেস প্রিলি। তো এখানে লেখা আছে দেখুন, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে 2023 সালের মিসলেনিয়াস সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় দরখাস্ত নেওয়া হয়েছে। এই পরীক্ষায় 200 নম্বরের একটি পেপার থাকবে, মোট 1.5 ঘন্টায় থাকবে। অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। অ্যারিথমেটিক গ্রুপের মাধ্যমিক মানের 50 নম্বরে 25টা, অর্থাৎ একটা প্রশ্নে কিন্তু 2 নম্বর করে 25টা প্রশ্ন থাকবে। মাধ্যমিক লেভেলের 50 নম্বর থাকবে। আর জেনারেল স্টাডিজ পেপারে থাকবে জেনারেল নলেজ 150 নম্বরের 75টি প্রশ্ন থাকবে, অর্থাৎ 75 দিনও 150, অর্থাৎ একটা প্রশ্নে কিন্তু 2 নম্বর করে থাকবে। 75টা প্রশ্নে থাকবে কিন্তু 150 নম্বর। তো খুব সুন্দর সিলেবাস। এই সিলেবাসটা আপনারা যদি মনোযোগ সহকারে এই প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করেন তাহলে দেখবেন আপনার উপকারে চলে আসবে। তো আপনার যেহেতু একটা তো আপনাকে পাস করতে হবে, আপনার একটা চাকরি পেতে হবে, সেই মনোভাব নিয়ে আপনারা বিভিন্ন রকম প্র্যাকটিস সেট প্র্যাকটিস করুন। তো এরপরে কী লেখা আছে সেটা দেখবো। নেগেটিভ মার্কিং আসে, অর্থাৎ এখানে কিন্তু একটা নেগেটিভ মার্কিং আসে, মানে এখানে একটা ভয়ের কারণ আছে। তো খুব ভালোভাবে পড়াশুনো করুন এবং একদম ঠিক আপনি যেটা আপনি সঠিক জানেন সেটাই কিন্তু আপনি উত্তর দেবেন, নেগেটিভ মার্কিংয়ের ধারে যাবেন না। এই পরীক্ষা ঠিক যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমনই এক সেট প্রশ্ন তৈরি করছেন। কে করছেন দেখুন, রাজ্য সরকারের মূল্যায়ন পর্ষদের কর্মরত নুরুল ইসলাম। তো এই নুরুল ইসলাম স্যারের কিন্তু প্রশ্ন আমরা আগেও করেছি। নুরুল ইসলাম স্যারের প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন হয় এবং সাজেশনমূলক প্রশ্ন হয়। যে কোনো পরীক্ষার জন্য, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য নুরুল ইসলাম স্যার যখন প্রশ্ন তৈরি করেন তখন সেই প্রশ্নগুলো আমি নিয়মিত আমার চ্যানেলে প্রতি সপ্তাহে কর্মসংস্থান, কর্মক্ষেত্র এবং কর্মসংস্কৃতি থেকে যে বিভিন্ন রকম প্র্যাকটিস সেট প্র্যাকটিস করায় তা কিন্তু প্রত্যেকটা প্র্যাকটিস সেট খুবই গুরুত্বপূর্ণ এবং সব পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সব পরীক্ষার জন্য কিন্তু খুব হেল্পফুল প্র্যাকটিস সেট থাকে। তো এখানে আমরা আজকে আমরা মিসলেনিয়াস সার্ভিসেস প্রিলি পরীক্ষার জন্য কিন্তু প্র্যাকটিস সেটটা সম্পূর্ণ করব। তবে যে কথা বলছিলাম, নুরুল ইসলাম স্যারের কিন্তু প্রত্যেকটা প্র্যাকটিস সেট খুব সুন্দর হয়। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার যে কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্ন ইনি করেন সেই কম্পিটিটিভ পরীক্ষার প্র্যাকটিস সেটগুলো এত সুন্দর তৈরি করেন যে প্রশ্নগুলো খুব সাজেশনমূলক হয়। তো এখানে যে প্রশ্নগুলো আছে খুব সুন্দর প্রশ্ন এবং আমরা নুরুল ইসলাম স্যারের এই প্র্যাকটিস সেটটা সম্পূর্ণ করবো। তো চলুন সরাসরি চলে যাই মূল প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন কী আছে। তো এখানে আমরা একটু জুম করে বড় করে নেবো। তবে তার আগে আমরা এখানে একটা জিনিস করব। এখানে আপনার প্রথমে অঙ্ক প্রশ্ন দিয়ে শুরু আছে, তাই আমরা এখানে আগে একটা সাদা পেজ অ্যাড করে নেবো। তো চলুন সাদা পেজটা অ্যাড করার পরে আমরা ফুল প্রশ্নটা সমাধান করার চেষ্টা করবো। তো আমরা সাদা পেজ অ্যাড করার পরে আমরা চলে এলাম। তো এবার একটু জুম করে দেখবো প্রথম প্রশ্ন কী আছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার প্রশ্ন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এটা লেখা আছে পিএসসি মিসলেনিয়াস। আমরা একের দাগের প্রশ্ন দেখবো। তো চলুন একের দাগের প্রশ্নটা একটু জুম করে বড় করে নিই। তো আমরা একের দাগের অঙ্ক দেখব। পিটার তার আয়ের 10% সঞ্চয় করতে পারে, কিন্তু 2 বছর পর যখন তার আয় 20% বাড়ে তখন সে আগের মতো সমান সঞ্চয় করে। তার খরচের পরিমাণ কত শতাংশ বেড়েছে? সুন্দর প্রশ্ন। কীভাবে আপনি সমাধান করবেন দেখুন। মনে করুন পিটারের আয় হচ্ছে 100 টাকা। আয় 100 টাকা। আয় যদি 100 টাকা হয়, সঞ্চয় করছে কত? সঞ্চয় করছেন 10%, মানে 100 টাকার থেকে 10 টাকা সঞ্চয় করছে, 10 টাকা। এ পর্যন্ত আপনারা বুঝলেন। যদি 100 টাকা আয় করে 10 টাকা সঞ্চয় করে তাহলে ব্যয় কত হচ্ছে? ব্যয় সমান হচ্ছে কিন্তু 100 বিয়োগ 10 সমান 90 টাকা। এই 90 টাকা কিন্তু উনি ব্যয় করেন। যখন 100 টাকা আয় করেন, 10 টাকা সঞ্চয় করেন, 90 টাকা ব্যয় করেন। এবার এখান থেকে দেখুন, এ পর্যন্ত তো আপনি বুঝতে পারলেন। এবার এখান থেকে দেখুন, কিন্তু 2 বছর পর যখন তার 20% আয় বাড়ে, কিন্তু 2 বছর পর যখন তার আয় 20% বাড়ে, তার মানে 2 বছর পর কত হচ্ছে? 2 বছর পর আয় হচ্ছে কিন্তু 2 বছর পর আয় হচ্ছে 20% বেড়েছে, মানে আগে 100 টাকা ছিল এখন 120 টাকা হয়েছে আয়। যখন 20% আয় বাড়ে তখন তার আগের মতো সমান সঞ্চয় করে। আগের সঞ্চয় কত ছিল? আগের সঞ্চয় ছিল কিন্তু 10 টাকা, তাই সেই সঞ্চয় কিন্তু সেইভাবে 10 টাকায় সঞ্চয় করেন। 10 টাকার বেশি কিন্তু তিনি সঞ্চয় করেন না, 10 টাকায় সঞ্চয় করেন। ঠিক আছে, আমি 10 টাকা সঞ্চয় রেখে দিচ্ছি। এখন ব্যয় হবে কত? তাহলে ব্যয় হবে 120 বিয়োগ 10
সমান সমান 110 টাকা। আগে সঞ্চয় করতো 10 টাকা, এখনও সঞ্চয় করেন 10 টাকা। আগে ব্যয় করতো 90 টাকা, এখন ব্যয় করে 110 টাকা। তাহলে ওনার ব্যয় বৃদ্ধি কত? তো ব্যয় বৃদ্ধি তাহলে কত আসছে দেখুন, খুব সহজেই অঙ্ক সমাধান করতে পারবেন। 110 বিয়োগ 90, তাহলে এখানে কি 20 টাকা বৃদ্ধি। ব্যয় বৃদ্ধি কত? 20 টাকা। এবার আপনার কি বলছে, এবার আপনার উত্তর চেয়েছে তাহলে খরচের পরিমাণ কত শতাংশ বেড়েছে। তো ব্যয় বৃদ্ধি অর্থাৎ খরচের পরিমাণ বৃদ্ধি পেয়েছে কত? 20 টাকা। তাহলে শতাংশে পরিণত করতে হবে এই 20 টাকাটা। এই 20 গুণ এই 100/90। কারণ কি? কারণ হচ্ছে 90 টাকায় ব্যয় বৃদ্ধি হয়েছে, 20 টাকা একটাই কত আর 100 টাকায় কত। আমরা শতকরায় পরিমাণ, আমরা শতকরায় বার করে নিলাম। তো এই শূন্য আর এই শূন্য কাটবো, আর এখানে হবে 100 দিনও 200, 200/9। এটাকে যদি আপনি ভাঙান, তাহলে এটাকে যদি আপনি পুরুষসংখ্যা করেন, তাহলে হয়ে যাবে 22 পূর্ণ 2/9, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 2 এর দাগের অঙ্কে। তো 2 এর দাগের যে অঙ্কটা আমরা এখানে দেখব, এই অঙ্কটা আমি অনেক চেষ্টা করেছি কিন্তু উত্তরের সাথে আমার মিলছে না, তার জন্য আমি 2 এর দাগটা করবো না। আমরা সরাসরি 3 এর দাগের অঙ্কে চলে যাব। প্রশ্ন আছে, বর্ধমান থেকে একটি নির্দিষ্ট স্থানে যাওয়ার বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত 3:4। যদি ট্রেনের ভাড়া 20% এবং বাসের ভাড়া 10% বাড়ে, তাহলে বাস ও ট্রেনের ভাড়ার নতুন অনুপাত কত হবে? আপনি মনে করুন এই যে বাস আর ট্রেন ভাড়ার অনুপাত বলেছে কিন্তু 3:4, তো আমি সেটাই লিখছি এখানে, বাস আর এখানে ট্রেন। বাস এবং ট্রেন ভাড়ার অনুপাত কত? 3:4। তো আমি 3:4 ধরছি এরকমভাবে, 300 আর 400, মাঝখানে একটা ইস্টু দিয়ে রাখছি, 300:400। এবার আপনার বলছে যে যদি ট্রেনের ভাড়া 20% এবং বাসের ভাড়া 10% বাড়ে, তাহলে বাস ও ট্রেনের নতুন ভাড়ার অনুপাত কত? ট্রেন ভাড়া 20% বাড়ে মানে আগে 100 টাকা হলে এখন 120 টাকা হয়েছে। তো ট্রেন কোন দিকে? এদিকে ট্রেন। তাহলে ইন্টু করবো কি, আগে 100 টাকা হলে এখন 120 টাকা, 20% বাড়া মানে 120/100 দিয়ে এটাকে গুণ করব। আর বাস ভাড়া 10% বেড়েছে, 10% বাড়া মানে কি, আগে 100 টাকা থাকলে এখন হয়েছে 110 টাকা, তাই সেটা আমি 110/100 দিয়ে এটাকে গুণ করব। ব্যাস, এই শূন্য আর এই শূন্য কাটবো, এই শূন্য আর এই শূন্য কাটবো। সেমভাবে এই শূন্য আর এই শূন্য কাটবো, এই শূন্য আর এই শূন্য কাটবো। এবার আমরা এই শূন্যটা আর এই শূন্যটা কাটবো। এখন এই 3 আর এই 12 কাটলে হয়ে যাবে 4। এবার এদিকে থাকছে কত? 11:2, এদিকে থাকছে 4 4 16। তো দেখুন 11:16, অর্থাৎ বিদ্যাকটা হবে সঠিক উত্তর, 11:16। 4 দাগের প্রশ্ন দেখব, এক ব্যক্তি কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর X% বাড়িয়ে দাম ধার্য করলেন, বিক্রয়ের সময় 30% ছাড় দিলেন। এতে যদি তার 5% লাভ হয়, তবে X এর মান কত? এখানে বলছে এতে যদি তার 5% লাভ হয়, তার মানে 100 টাকায় 105 টাকা হবে। এখন আমি এই জায়গাটায় ধরবো, এই X% বাড়িয়ে দিয়েছে না, এখানে বলছে এক ব্যক্তি কোনো দ্রব্যের ক্রয় মূল্যের ওপর X% বাড়িয়েছে। তা আমি X এর মানটা এই 50 ধরলাম, X এর মানটা আমি ধরলাম 50। তো আগে 100 টাকা হলে কি হয়েছে? X% বাড়ানো মানে কি, X এর মানটা আমি 50 ধরেছি, তা 50% বাড়া কথার অর্থ কি? 50% বাড়া কথার অর্থ হচ্ছে আগে 100 টাকা ছিল, এখন কত হয়েছে? 150 টাকা। এটা কিন্তু 50% বাড়া কথার অর্থ, আগে 100 টাকা ছিল, এখন 150 টাকা হয়েছে। এর বলছে বিক্রির সময় 30% ছাড় দেন, অর্থাৎ 150 টাকা যখন তার ওই জিনিসটার ধার্য মূল্য ঠিক করেছে, তখন বিক্রির সময় কত কী করলেন? 30 টাকা ছাড় দেন। তাহলে 30% ছাড় দেন, তার মানে 100 টাকা লেখা থাকলে সে কত 30 টাকা ছাড় দেয়, তাহলে 150 টাকা লেখা থাকলে তাকে 45 টাকা ছাড় দেবে। তো 150 থেকে আমি ওই 45টা বিয়োগ করব, বিয়োগ করলে কত হচ্ছে? 105 হচ্ছে। আমি জিনিসটা কি করেছিলাম, আমি জিনিসটা 100 টাকা ধরেছিলাম, 50% বাড়ালে তার ধার্য মূল্য হয়ে গেল 150 টাকা। 150 টাকায় 30% ছাড় দিয়েছি, ছাড় দিলে 105 টাকা হয়ে যাবে বিক্রয় মূল্য। 105 টাকা যদি বিক্রয় মূল্য হয়, এতে যদি তার 5% লাভ হয়, অর্থাৎ 105 টাকা যদি বিক্রয় হয়, তাহলে কেনা ছিল ক টাকায়? কেনা ছিল তো 100 টাকায়, তার থেকে 100 বিয়োগ করলাম, তাহলে থাকলো কত? 5। তো 100 টাকায় লাভ হচ্ছে 5 টাকা, সেটাই তো উত্তর চেয়েছে, 5% লাভ। অর্থাৎ এর দাগটা আমরা সঠিক উত্তর বলতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারলেন। 5 দাগের প্রশ্ন দেখুন, একটি শ্রেণীকক্ষে 50 জন ছাত্রছাত্রীর মধ্যে 40% ছাত্রী, পুরো শ্রেণীর গড় প্রাপ্ত নম্বর 64.4, ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড় 62, তবে ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় কত? তো 50 জন ছাত্রছাত্রীর মোট নম্বর কত? তো 64.4 × 50। এটা যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাবে 4 × 5 = 20, শূন্য হাতে 2, 4 × 5 = 20 আর 2 22, 2 হাতে 2, 5 × 30 আর 2 32। অর্থাৎ এখানে একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য কাটবে, তার মানে 3220। 50 জন ছাত্রছাত্রী কিন্তু মোট নম্বর 3220। এখন বলছে 40% ছাত্রী, তা 50 জনের যদি 40% ছাত্রী হয়, তাহলে ছাত্রী আছে কজন? 50 জনের মধ্যে 20 জন কিন্তু ছাত্রী, 50 × 40/100।
এটাকে কাটাকুটি করুন, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তাহলে 20। এই 20 জন কিন্তু ছাত্রী। ছাত্র কত? ছাত্র হয়ে যাবে 50 বিয়োগ 20 সমান সমান 30। ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড় 62। তাহলে এখানে ছাত্র আছে কজন? ছাত্র 30 জন। তো তাদের প্রাপ্ত গড় নম্বর 62 বলেছে যখন, 62কে আমরা কী করবো? 30 দিয়ে গুণ করবো। 62 গুণ 30, 3 দিনও 6, 3 6 18, 1860। ছাত্রদের মোট নম্বর 1860। আর এদিকে আমার মোট নম্বর ছিল কত? 3220। তো 3220 বিয়োগ 1860 বিয়োগ করলে কত হয়? তো শূন্য করতে শূন্য, 6 কত হলে 12, 6 হলে 12 হাতে 1, 8 একে 9, 9 কত হলে 12, 3 হলে 12 হাতে 1, 1 1 2, 2 আর কত হলে 3, 1 হলে 3, 1360। এখন এই 1360 এগুলো হচ্ছে কাদের নাম্বার? এগুলো হচ্ছে কিন্তু ছাত্রীদের নাম্বার। ছাত্রীদের নাম্বার কিন্তু এগুলো। ছাত্রীদের মোট নম্বর 1360। ছাত্রী আছে কজন? ছাত্রী আছে কিন্তু 20 জন। তাই 20 দিয়ে ভাগ করবো। তাহলে এদের এখানে বলেছে তো ছাত্রীদের প্রাপ্ত গড় নম্বর কত, তাহলে 20 দিয়ে ভাগ করলে আমার গড় নম্বর হয়ে যাচ্ছে এই শূন্য কাটবো। 6 দিনও 12 আর 1 দাও 13, 8 দিনও 16 সমান সমান 68। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ডিপ দেখাবে সঠিক উত্তর। সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। পরের অঙ্কে চলে যাব। পরের 6 দাগের অঙ্ক আছে দেখুন। একটি কাজ এ ও বি একসঙ্গে 8 দিনে শেষ করে, বি ও সি একসঙ্গে 12 দিনে শেষ করে। ওই একই কাজ এ বি ও সি একসঙ্গে 6 দিনে শেষ করে। এ ও সি একসঙ্গে কাজটি কত দিনে শেষ করবে? মনে করুন সমস্ত কাজ হচ্ছে এক অংশ। সমস্ত কাজ এক অংশ। এখানে বলছে এ বি আর সি একসঙ্গে কত দিনে করছে? 6 দিনে করছে। 6 দিনে করে এক অংশ, তাহলে 1 দিনে করে কত? তো এ প্লাস বি প্লাস সি একত্রে 1 দিনে করে 1/6 অংশ। এবার এখানে বলছে দেখুন এ ও বি একত্রে করছে কত দিনে? 8 দিনে। এ ও বি একত্রে 8 দিনে শেষ করে। তাহলে এ ও বি যদি একত্রে 8 দিনে শেষ করে, তাহলে 8 দিনে করে এক অংশ, 1 দিনে করে কত অংশ? তো এ প্লাস বি 1 দিনে করবে কত? 1/8 অংশ। এগুলো কিন্তু সব 1 দিনে বার করে নিচ্ছি। তো আমরা এখান থেকে একটা ক্যালকুলেশন বার করব। এখানে আমরা বিয়োগ দেবো, এখানেও বিয়োগ দেবো, এখানেও বিয়োগ দেবো। তাহলে এই এ আর এই বি প্লাস এ মাইনাস বি প্লাস বি মাইনাস বি কেটে গেল, তাহলে কত? সি। তো সি সমান সমান আমার কী আসছে? সি সমান সমান আসছে কিন্তু এখানে 1/6 মাইনাস 1/8। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? 6 আর 8 যদি লসাগু করিতে পাচ্ছি 24। তো 4 বিয়োগ 3 এটা সমান সমান কত পাচ্ছি? 1/24। তো এখানে সি কিন্তু 1 দিনে করবে কত? 1/24 অংশ। তো সি 1 দিনে করছে 1/24 অংশ। এবার আবার আমরা কি করব? আবার সেম পজিশানটা করব। এ প্লাস বি প্লাস সি এরা 1 দিনে করে কত? 1/6 অংশ। দ্বিতীয় ক্ষেত্রে কী আছে? দ্বিতীয় ক্ষেত্রে আছে বি ও সি একসঙ্গে করছে 12 দিনে। তাহলে বি প্লাস সি 1 দিনে করছে কত অংশ? 1/12 অংশ। 1/12 অংশ। এবার এটাকে আমরা বিয়োগ করব। এই বিয়োগ এই বিয়োগ এই বিয়োগ। তো মাইনাস সি প্লাস সি কেটে গেল আর প্লাস বি মাইনাস বি কেটে গেল, তাহলে এ থাকলো। তো এ সমান সমান কী হলো? 1/6 বিয়োগ 1/12। তো এক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কী হবে? 12 লসাগু হয়ে যাবে। তো 2 বিয়োগ 1 হবে, সেই ক্ষেত্রে 1/12 অংশ হবে। 12 অংশ। তাহলে এ 1 দিনে করছে কত? 1/12 অংশ। আর সি 1 দিনে করছে কত? 1/24 অংশ। এবার বলেছে কি এ ও সি একসঙ্গে কাজটি কত দিনে শেষ করবে? তো এ ও সি একসঙ্গে 1 দিনে করছে কতটা? সেই ক্ষেত্রে আমরা কী করব? এ প্লাস সি এইটা সমান সমান কী করব? 1/12 যোগ 1/24 করব। তাহলে এ প্লাস সি একসঙ্গে 1 দিনে করছে এই অংশটা। তো এখান থেকে লসাগু হয়ে যায় 24। তো এখানে 12 দিনে 24, তো 2 1 2 যোগ 24 1 24 1 1 1, তো হয়ে যাচ্ছে কত? সমান সমান 3/24। 3/24 অংশ কাজটি এ ও সি একসঙ্গে করছে কত দিনে? 1 দিনে। তা 3/24 এইটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 1/8 হয়। তো এটা সমান সমান 1/8 অংশ। তো 1/8 অংশ কাজটা এ ও সি করছে 1 দিনে। তাই 1/8 অংশ কাজ করে 1 দিনে। 1/8 অংশ কাজ করে 1 দিনে। 1 অংশ কাজ করে কত দিনে? তো 8টা উপরে উল্টে যাবে, যে গুণ হয়ে যাবে। তো 8 8 দিনে। অর্থাৎ এর দাগটা হবে সঠিক উত্তর। এর দাগটা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 7 দাগের প্রশ্ন দেখব। একটি পরীক্ষায় 50 জন ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় 65। পরে দেখা গেল ভুলবশত একজন ছাত্রের প্রাপ্ত নম্বর 38 বদলে 83 নথিভুক্ত করা হয়েছে। তবে সঠিক গড় নির্ণয় করুন। তো 50 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর কত? 65। তো 50 জন ছাত্রের মোট নম্বর কত? তো 65 গুণ 50।
তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে পাবো এই শূন্যটা শূন্য বসে গেল, 5 5 25, 5 7 2, 5 4 30 7 2 32, 3250 কিন্তু মোট নম্বর। এখন বলেছে একজনের কি হয়েছে 38-এর বদলে 83 ধরা হয়েছে। তো আমরা এখানে 83 থেকে বিয়োগ করব 38, বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে 8 কত হলে 13, 5 হলে 13, হাতে 1, 4 4 কত হলে 8, 4 4 হলে 8, অর্থাৎ 45। তাহলে এই 45টা বেশি ধরা পড়েছে। তো আমরা কী করবো, সরাসরি 45 বিয়োগ করে দেবো এর থেকে। বিয়োগ করলে কত হচ্ছে, 5 আর 5 হলে 10, হাতে 1, 4 একে 5, 5 আর 5 মিলে 0, আর এই 32টা বসে যায়, তো 3205। তো আসল নম্বর ছিল কিন্তু 3205। এখন বলছে সঠিক গণ নির্ণয় করুন। তাই এবার 3205কে আমরা কী করব, এই 3205কে আমরা কতজন ছাত্র, মোট 50 জন ছাত্র, 50 দিয়ে ভাগ করে দেবো, ব্যাস। ভাগ করলে আমরা কত উত্তর পাবো সেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তো আমরা এটাকে 5 10 এ 50 করবো, আর এখানে 5 6 30, আর 2 দাও 32, 4 5 20, আর 5 1 5। ক্যালকুলেশন করে হলো কত, ক্যালকুলেশন করে হলো 641। তো এখানে 641/10, এই কথার অর্থ কি, এই কথার অর্থ যেহেতু নিচে শূন্য একটা, তাহলে আমরা 64.1 লিখতে পারি। এর সঠিক উত্তর হবে ঠিক 64.1। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 8 দাগের প্রশ্নে। 41টি ক্রমিক বিজোড় সংখ্যার গড় 49, বৃহত্তম সংখ্যাটি কত? যদি আপনার এইরকম অঙ্ক থাকে আর বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করতে বলা থাকে, তাহলে আপনি এইভাবে সমাধান করবেন। এই পাশে একটা দাগ কাটবেন, এই পাশে একটা দাগ কাটবেন, এখানে একটা বড় করে ঘুল্লো দেবেন। এই ঘুল্লোর মধ্যে কী লিখবেন, দেখুন মোট সংখ্যা কটা, 41টি। আপনি এখানে লিখুন 20, আর এখানে লিখুন 20, মাঝখানে কিন্তু ফাঁকা রাখলেন। 41কে 2 ভাগে ভাগ করা যায় না, তাই আমরা কিন্তু এই 20 এসারি 20 এসারি 20 করলাম। তো এখানে যদি আমরা 21 দিই, তো দেখুন 21 আর 20 41, আবার এদিকে হলো 21 আর 20 41। তো 21টা আমার সাজের থাকলো। এখন এই সংখ্যার গড় কত বলেছে, গড় বলেছে কিন্তু 49। তো এর এভারেজ যদি 49 হয়, 49 হয়, তা বসিয়ে রাখুন। এবার আপনি বিজোড় সংখ্যা খুঁজুন। বিজোড় সংখ্যা 1, তারপরে বিজোড় সংখ্যা 3, তারপরে বিজোড় সংখ্যা 5, তারপরে বিজোড় সংখ্যা 7, তারপর বিজোড় সংখ্যা 9, এরকমভাবে তো চলে। তো দেখুন বিজোড় সংখ্যায় একটার পরে একটা বিজোড় সংখ্যা, একটার পরে একটা বিজোড় সংখ্যা হয়। এবার আপনি ডিস্টেন্সটা খুঁজুন। 1-এর সঙ্গে 3, ডিস্টেন্স কত, 2। 3-এর সাথে 5, ডিস্টেন্স কত, 2। প্রত্যেকটাই দেখুন 2 করে ডিস্টেন্স। তাই আপনি কি করবেন, এই 20 আছে না, এই 20-এর সঙ্গে 2টা গুণ করে দেবেন। 20 দিনও 40, ব্যাস। এই 49-এর সঙ্গে এই 40টা যোগ করে দিন, বৃহত্তম সংখ্যা আপনার বেরিয়ে গেল। 89 হবে এর সঠিক উত্তর। তো এখানে আছে 89, এর দেখা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বৃহত্তম সংখ্যা যদি আপনার পড়ে, তাহলে আপনি এইভাবে সমাধান করবেন। তো দেখবে এবার 9 দাগের এই প্রশ্নটি, একটি বইয়ের নির্ধারিত মূল্যের উপর 10% ছাড় দিলে প্রকাশকের 20% লাভ হয়। ছাড়ের পরিমাণ 15% হলে প্রকাশকের লাভ্যাংশের মান কত? তো এটা কীভাবে সমাধান করবেন, এর জন্য আমি এই জায়গাটা একটু মুছে নিই। মুছে নেওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানটায় খুব সুন্দরভাবে দেখানো যাবে। মনে করুন বইটির ক্রয় মূল্য, মনে করুন ক্রয় মূল্য 100 টাকা। যদি আপনি ক্রয় মূল্য 100 টাকা ধরেন, তাহলে এখানে বলছে 20% লাভে বিক্রি করছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য 120 টাকা। যদি আপনি ক্রয় মূল্য 100 টাকা ধরেন, তাই কিন্তু 20% লাভ হলে বিক্রয় মূল্য হবে 120 টাকা। যদি 120 টাকা বিক্রয় মূল্য হয়, এবার এর 10% ছাড়, এর 10% ছাড় কথার অর্থ কী, তো 120 টাকার উপরে 10% ছাড়, তাহলে সেই ক্ষেত্রে ধার্য মূল্য কত হবে, সেই ক্ষেত্রে ধার্য মূল্য হয়ে যাবে কিন্তু, সেই ক্ষেত্রে ধার্য মূল্য হবে 120 গুণ 100/90। এটা কিন্তু ধার্য মূল্য হবে। 10% ছাড়ে কিন্তু 10% ছাড়ে কিন্তু ধার্য মূল্য হবে কিন্তু 120 গুণ 100/90। এবার আপনি এটাকে কাটাকুটি করুন। তো এই শূন্য আর এই শূন্য কাটুন, আর এই 12, 3 4 12 করুন, আর এই 3 3কে 9 করুন, তা হয়ে যাচ্ছে কত, 400/3। এইটা ধার্য মূল্য বলে 400/3 টাকা। যদি ধার্য মূল্য 400/3 টাকা হয়, এবার বলছে যে 15% ছাড়ে, যদি 15% ছাড় হয়, তাহলে প্রকাশকের লভ্যাংশের মান কত? তো 15% ছাড়ে লভ্যাংশ কত হবে, তো 15% ছাড়ে বিক্রয় মূল্য হবে 400/3 গুণ 15% ছাড়, মানে 100 টাকায় ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য 85 টাকা, অর্থাৎ 85/100 হয়ে যাবে। তো এখানে এই দুটো শূন্য কাটবো, আর এই দুটো শূন্য কাটবো, সেই ক্ষেত্রে কত হবে, তো এখানে 4 5 20, শূন্য হাতে 2, 4 8 32, আর 2 কত হয়, 32 আর 2 34, অর্থাৎ 340/3। এখন এই 340/3কে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কত হবে, ভাগ করব, এই 3 দিয়ে ভাগ করব 340কে, তাহলে কত হচ্ছে, তো এখানে 3 11 33, আর 1 দাও 34, 10, তো 3 3কে 9, 1,
তো 113/3 হচ্ছে। 113/3 মানে আপনি তো ক্রয় মূল্য করেছিলেন 100 টাকা, তো 113 থেকে 100 টাকা বাদ দিলে থাকে শুধু 13.13 টাকা, অর্থাৎ শতকরা লাভ কত হবে? 13.13%, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। 11 দাগের প্রশ্ন আছে, দেখুন কোনো সংখ্যাকে 8% বাড়লে তাকে 3%, কোনো সংখ্যাকে 8% বাড়ালে ও তাকে 3% কমালে যে দুটি সংখ্যা হয় তাদের অন্তর 407, মূল সংখ্যাটি কত? তো মূল সংখ্যাটি যদি আপনি 100 ধরেন, তাহলে 8% বাড়ালে 100টা কত হবে? তো 100টা হয়ে যাবে তখন, 100টা তখন হয়ে যাবে 108। 8% বাড়ালে 108 হবে। যখন 3% কমাবেন তখন কত হবে? 3% কমালে তখন হয়ে যাবে কিন্তু 97, তখন হবে কত? 97। এখন এই দুটোর পার্থক্য কত? তো 108 থেকে 97 বিয়োগ করুন, তো বিয়োগ করলে হয়ে যাবে কিন্তু 11, তো এর পার্থক্য হয়ে যাবে কিন্তু 11। এখন এখানে আমরা পার্থক্য পাচ্ছি 11, আর এখানে পার্থক্য কত বলছে? 407। তাই আমরা লিখতে পারি কি 11 = 407। 11 = 407 হলে 1 = কত? 1 = এই 407/11। আর এই যে আপনি ধরেছিলেন কত? সংখ্যাটি 100, তাহলে বলেছে মূল সংখ্যাটি কত? তো 100 = তাহলে আমরা কতবার করব? 100 = এখানে 100টা গুণ দিয়ে দেবো, তাহলে এখানে আমরা পরিষ্কার পেয়ে যাব। তো এখানে যদি আমরা 407কে 11 দিয়ে কাটি, তার 3 11 33, 33 আর 7 হলে 40, তা 77 হয়, 7 11 77। তো এটা যদি আমরা গুণ করি, 37কে 100 দিয়ে গুণ করলে হয়ে যাবে 3700। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 3700, সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারলেন। চলে যাব 12 দাগের প্রশ্নে। 12 দাগের প্রশ্ন আছে, দুটি ট্রেন একই দিকে যথাক্রমে 70 কিলোমিটার ও ঘন্টায় 50 কিলোমিটার বেগে যাচ্ছে। দ্রুতগামী ট্রেনটি অপেক্ষাকৃত ধীরগতির ট্রেনের এক যাত্রীকে 36 সেকেন্ড অতিক্রম করবে। দ্রুতগামী ট্রেনটির দৈর্ঘ্য কত? তো কিছুই না, এখানে 70 থেকে 50, যেহেতু ট্রেন দুটি একই দিকে যাচ্ছে, তাই 70 থেকে 50 বিয়োগ করুন, আপেক্ষিক গতিবেগ বেরিয়ে যাবে কিন্তু 20 কিমি। একে আপনি 5/18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে প্রকাশ করুন। আমরা এই সূত্রটা এখানে ব্যবহার করবো, S = D/T। ডি এর মানটা আপনার বার করতে বলেছে, ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্যটা আপনার বার করতে বলেছে, অর্থাৎ ডির মানটা বার করতে বলেছে। টি কত আছে? টি বলেছে 36 সেকেন্ডে অতিক্রম করছে, তাই আপনি এখানে 36টা বসিয়ে দিন। এবার আপনি এটাকে ক্যালকুলেশন করুন, এখানে 18 আর 36 কাটলে হিসেবে 2। এবার আপনি এখানে 5 × 20 100 করুন, আর 2 100 200 করুন, তার ডি = হয়ে যাবে কিন্তু 200। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 200 মিটার। এখানে বলেছে দ্রুতগামী ট্রেনের দৈর্ঘ্য কত? দ্রুতগামী ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ট্রেন সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো আপনি S = D/T, যত বড় ট্রেনের অঙ্ক কঠিন হোক না কেন, আপনি S = D/T দিয়ে সহজে সমাধান করতে পারবেন। তো 20 মিনিটের ওই ভিডিও যদি আপনি একবার দেখেন, ট্রেন সংক্রান্ত ভিডিওটি, তাহলে কিন্তু আপনার যথেষ্ট ভিডিওটি হেল্পফুল হবে। তো এই হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন প্রেস করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। 13 দাগের প্রশ্ন দেখব, কলকাতা থেকে দীঘা পর্যন্ত যেতে এক ব্যক্তির বাস ভাড়া লাগে 420 টাকা। একই স্থানের মধ্যে ট্রেনের ভাড়া, সেই স্থানের মধ্যে দুজনের বাস ভাড়া 4 ভাগের 3 ভাগ। এই দুই জায়গার মধ্যে ভ্রমণ করা হলে 3 জনের বাস ভাড়া এবং 4 জনের ট্রেন ভাড়া মোট কত টাকা? তো 420 টাকা কি বাস ভাড়া লাগে। তো 420 দুজনের কত লাগে? দুজনের লাগে 840। 420 আর 420 840। এবারে সেই ট্রেন ভাড়া লাগছে কত? সেই ক্ষেত্রে ট্রেনের ভাড়া লাগছে কিন্তু এই 3 ভাগের 4 ভাগ, এখানে বলেছে না 4 ভাগের 3 ভাগ, এখানে বলেছে 4 ভাগের 3 ভাগ। তো 4 ভাগের 3 ভাগটা আমরা এখানে বার করব। তো এখানে 3 দেবো আর এখানে 4 দেবো। এখন এটাকে যদি আমরা গুণ করি, তো 4 একুশম 84 হয়, আর এই 0টা বসে যায়, 3 একুশম 63, অর্থাৎ 630 হয়ে যায়। 630 কিন্তু এক একজনের ভাড়া। এখন এখানে বলেছে 3 জনের বাস ভাড়া, 3 জনের বাস ভাড়া হলে 3 4 12, 1260 টাকা 3 জনের বাস ভাড়া। আর 4 জনের ট্রেন ভাড়া, 4 জনের ট্রেন ভাড়া মানে যোগ করতে হবে 4 4 24 আর 3 4 12, 120, 24 আগে 25, 2520 টাকা। এই দুটো যদি যোগ করি তাহলে কত হচ্ছে? তো 8 আর 20 80, আর 25 আর 12 37, 3780 টাকা। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 3780 টাকা, বিদ্যাগ হবে সঠিক উত্তর। 3 জনের বাস ভাড়া এবং 4 জনের ট্রেন ভাড়া মোট লাগবে 3780 টাকা। 14 দাগের প্রশ্ন দেখব, একটি ক্যান্টিনে এক সপ্তাহে 798টি কলা দরকার হয়। 2008 সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের জন্য মোট কতগুলি কলা দরকার? তো 1 ডজন সমান আপনারা সবাই জানেন, 1 ডজন সমান কিন্তু 1 ডজন সমান আপনারা সবাই জানেন। তো 1 ডজন সমান কিন্তু আপনার 12টি। তো 1 ডজন কলা সমান 12টি কলা। এখন বলেছে 2008 সাল, এটা হচ্ছে 4 দিয়ে ভাগ করলে আপনার লিপ ইয়ার হয়। সেই ক্ষেত্রে জানুয়ারি 31 দিনে হয়, আর ফেব্রুয়ারি 29 দিনে হয়, মার্চ 30 দিনে হয়। তো আমরা জানুয়ারি 31,
আর ফেব্রুয়ারি FEB ফেব্রুয়ারি 29, মার্চ 31। তো জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চ দিয়ে মোট কত দিন হচ্ছে, তো এটা যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাবো মোট কত দিন হচ্ছে। তো এখানে দেখুন 9 আর 1 10 আর 1 11 1 হচ্ছে, হাতে 1 3 আর 1 4 4 আর 2 6 আর 3 9, তো 91 দিন হচ্ছে, মোট 91 দিন। এখন বলছে সপ্তাহে কটা করে করা লাগে, 798 করে করা লাগে। তাহলে এক দিন কটা করে করা লাগে, তার 798কে আপনি 7 দিয়ে ভাগ করুন। তো এখানে 7 1 7 আর 7 14 98, অর্থাৎ 114টা করে করা লাগে দিনে। তাহলে আপনি কি করবেন, এই 114 গুণ 91 করবেন, ব্যাস। এটাকে যদি আপনি গুণ করলে এটা ক্যালকুলেশন করলে আপনার উত্তর বেরিয়ে যাবে। তাহলে এখানে উত্তর হয়ে যাবে কিন্তু, তো এখানে আপনার গুণ করলে গুণফল হয়ে যাবে কিন্তু 10,374, অর্থাৎ এই বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 16 দাগের প্রশ্ন দেখব। একটি পরিবারের কিছু শিশু রয়েছে, পরিবারের প্রত্যেক ছেলের যতজন ভাই রয়েছে ঠিক ততজন বোন রয়েছে, প্রত্যেক মেয়ের যতজন বোন রয়েছে তার দ্বিগুণ ভাই রয়েছে, পরিবারে কতজন ভাই বোন রয়েছে। তো কীভাবে সমাধান করবেন, এই অপশান থেকে আমি সমাধান করে দিচ্ছি। দেখুন, এর অপশানটা ধরবো 4টে ভাই 3টি বোন যদি হয়, তাহলে কী আসবে দেখুন। এখানে বলেছে যে প্রত্যেক মেয়ের যতজন বোন রয়েছে, তো প্রত্যেক মেয়ের যতজন বোন রয়েছে, আবার বলেছে প্রত্যেক ছেলের যতজন ভাই রয়েছে। তো এখানে কি বলছে দেখুন, প্রত্যেক ছেলের যতজন ভাই রয়েছে ঠিক ততজন বোন রয়েছে। তাহলে আমি যদি 4টি ভাই আর 3টে বোন ধরি, তাহলে 4টি ভাইয়ের থেকে একটা ভাই বলল আমার 4টি ভাইয়ের থেকে যখন একটা ভাই বলবে যে আমার 3টে ভাই আছে, তাহলে 3টে বোন আছে, তাহলে দেখুন বললো কি প্রত্যেক ছেলে বলল যে যতজন ভাই রয়েছে, তার মানে একজন ছেলে যদি বলে 4 জনের মধ্যে একজন ছেলে বলে আমার 3টি ভাই রয়েছে, তাহলে কিন্তু যতজন ভাই রয়েছে অর্থাৎ 3টি ভাই রয়েছে, তাহলে 3টি বোন থাকবে, তাই এখানে কিন্তু 3টি ভাই 3টি বোন হয়ে গেল। এবারে মেয়েদের ক্ষেত্রে দেখুন, মেয়েদের ক্ষেত্রে বলছে প্রত্যেক মেয়ের যতজন বোন আছে, অর্থাৎ 3টি বোনের থেকে একটা মেয়ে যদি বললো কি আমার 2টো বোন আছে, তো বলছে কি প্রত্যেক মেয়ের যতজন বোন রয়েছে তার দ্বিগুণ ভাই রয়েছে। তো প্রত্যেক মেয়ে, তার মানে 3টি বোনের থেকে একটা বোন যখন বললো আমার 2টো বোন আছে, তাহলে ভাইয়ের সঙ্গে কত হবে, 2 দিনে 4 হবে, তা ভাই 4ই হচ্ছে। তো দেখুন এর দেখাবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন চলে যাবো পরের প্রশ্নে। এর দাগ হবে সঠিক উত্তর, 16 দাগের সঠিক উত্তর হবে এর দাগ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 17 দাগের প্রশ্ন আছে, যদি 1 জাপানি ইয়েন সমান 0.01 মার্কিন ডলার হয়, 100 মার্কিন ডলার সমান 5,000 টাকা হয় ভারতীয় টাকা, তাহলে 100 টাকা কত জাপানি ইয়েনের সমতুল্য। তো আমরা এই জায়গাটায় চলে যাব। এই জায়গাটায় বলছে 100 মার্কিন ডলার সমান 5,000 টাকা। তো 5,000 টাকা সমান 100 মার্কিন ডলার, 5,000 সমান 100 মার্কিন ডলার, 100 মার্কিন ডলার, 5,000 টাকা সমান 100 মার্কিন ডলার। তো এই 1 টাকা সমান কত হবে, তো 100/5,000 হয়ে যাবে। 1 2 3। এবার ভারতীয় 100 টাকা সমান কত ডলার হবে, তো ভারতীয় 100 টাকা সমান 100 গুণ ওপরে 100টা থাকবে আর নিচে 5,000 হয়ে যাবে। তো 1 2 3 1 2 3, তাহলে এটা হয়ে যাচ্ছে কত, এই 10কে 5 দিয়ে কাটলে হচ্ছে 2, তাহলে 2 ডলার, কিন্তু 2 ডলার, 100 টাকা সমান 2 ডলার। তো ভারতীয় 100 টাকা সমান মার্কিন 2 ডলার, ভালো করে বুঝবেন। ভারতীয় 100 টাকা সমান মার্কিন 2 ডলার। তাহলে এখানে বলেছে 100 টাকাকে জাপানি ইয়েনে পরিণত করতে হবে, তো আমরা 2 ডলারকে ইয়েনে পরিণত করব। এখন বলছে 0.01 এই ডলার, 0.01 মার্কিন ডলার সমান কত ইয়েন, 1 জাপানি ইয়েন, তাহলে 1 ইয়েন। তাহলে 1 ডলার সমান কত হবে, তো 1/0.01। এবার 2 ডলার সমান কত হবে, তো 2টা এখানে গুণ হয়ে যাবে, এত ইয়েন। তাহলে এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এই দুটো দশমিক আছে দুটোর আগে, তাহলে এখানে গুণ 100 করব। তাহলে 100কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 200। তো 200 ইয়েন কিন্তু এর সঠিক উত্তর। তো এখানে দেখুন এই 100 টাকা মানে ভারতীয় 100 টাকা সমান জাপানি কত ইয়েন, জাপানি 200 ইয়েন, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 17 দাগের সঠিক উত্তর হবে বিদ্যাক।
18 দাগের প্রশ্ন দেখব। এক ব্যক্তি দুই পুত্র এ ও বি এর মধ্যে কিছু অর্থ এমনভাবে ভাগ করলেন যাতে 3 বছরে 15% বার্ষিক সুদের হারে প্রাপ্ত এর সুদ 5%, 5 বছরে 12% হারে বি এর সুদের দ্বিগুণ হয়। কী অনুপাতে তাদের মধ্যে অর্থ ভাগ করা হয়েছিল? তো এটা আমরা কিভাবে সমাধান করব দেখুন। তো এই জায়গাটায় আমি এগুলো একটু মুছে নিই। তো একজন পুত্র হচ্ছে এ আর একজন পুত্র হচ্ছে বি। তো এখানে আমরা এই 3 বছরে 15% মানে 3 পনেরো 45% করবো। 45% কথার অর্থ হচ্ছে 45/100। এটা আমরা বার করে রাখলাম, এটা সুদ বার করে রাখলাম। তো এখানে আমরা অপশানে যাব, অপশানে আমরা 2/3 ধরবো, অর্থাৎ এর মান ধরবো আমরা 200 টাকা আর বির মান ধরবো 300 টাকা। 45% যদি সুদ হয় একে আমরা 45/100 দিয়ে গুণ করব। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তাহলে 45 দিনে কত হবে? 90 টাকা। এ যদি 90 টাকা পায় তাহলে 5 বছরে 12% হারে কিন্তু বির পেতে হবে 180 টাকা। সেটা হয় কিনা আমরা দেখব। সেই ক্ষেত্রে 5কে 12 দিয়ে গুণ করলে হয়ে যায় 60%। 60% কথার অর্থ হচ্ছে 60/100। এখন আমরা কি করব? এই 300কে 60/100 দিয়ে গুণ করে দেবো। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তো 3 6 18, 180 টাকা। তাহলে দেখুন এখানে 90 টাকা হচ্ছে, এর ডবল হচ্ছে 180 টাকা। তাহলে আমরা এর মানটা সঠিক বলতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 19 দাগের প্রশ্ন আছে 20,000 টাকার ওপর 3 বছরের শেষে প্রাপ্ত সরল সুদ 7,200 টাকা। একই আসলের ওপরে ওই সময়ে একই সুদের হার চক্রবৃদ্ধি সুদ কত টাকা? তো এই জায়গাটায় দেখুন সুন্দর সিস্টেম। তো এই অঙ্কটা আপনি সহজেই সমাধান করতে পারবেন। 3 বছরে যদি প্রাপ্ত সুদের পরিমাণ 7,200 টাকা হয় তাহলে সুদের হার কত হবে? তো এক বছরে হয় 2400 টাকা, এক বছরে হয় 2400 টাকা। তা 2400 টাকা 2000-এ যদি 2400 টাকা হয় তাহলে 1000-এ হবে 1200 টাকা, আর 1200 টাকা হলে 12% সুদ হয়ে যাবে। এখানে সহজে 12% সুদ আমরা বলতে পারবো। এবার বলেছে ওই একই আসলের ওপরে, অর্থাৎ ওই 20,000 টাকার উপরে, 20,000 টাকার উপরে একই সুদের হারে অর্থাৎ 12% হারে চক্রবৃদ্ধি সুদ কত টাকা সেটা আমরা বার করব। তো আমরা চক্রবৃদ্ধি সুদের সূত্র কি জানি? P × 1 + R/100, আর মাথায় টি। আর মানে সুদের হার, টি মানে সময়, পি মানে আসল। আসল 20,000 টাকা আমরা দিয়ে দিলাম 1 + R/100। আর কত? আর আছে আপনার 12% হারে। এই সরল সুদের হারটা কিন্তু 12% বেরিয়েছে। আমি কিন্তু অঙ্ক না করে এটা কিন্তু আপনাদের সহজে বুঝিয়ে দিলাম। তো 12/100 দিয়ে আমরা 1 + 12/100 দেবো। আর মাথায় টি, টি মানে কত? সময়। সময় কত? তো এই বলছে একই আসলের উপরে একই সময়ে, অর্থাৎ 3 বছর সময়, তো 3 বছর এখানে দিয়ে দেবো। এখন এটা কিন্তু এই P × 1 + R/100 মাথায় টি, এটা কিন্তু আপনার চক্রবৃদ্ধির সুদ, মানে সমূল চক্রবৃদ্ধির সূত্র। এটা কিন্তু সমূল চক্রবৃদ্ধির সূত্র। তাহলে অর্থাৎ সুদে আসলে থাকবে। তাহলে এখানে আমরা সুদে আসলটা বার করব, বার করে তার থেকে 20,000টা বিয়োগ করে দেবো। তো আমরা তো 20-র পিছনে 3টি শূন্য দিলাম। এখন এটাকে গুণ করব। এটা ক্যালকুলেশন করলে হয় 112/100। তো 112/100 ইন্টু 112/100 ইন্টু 112/100। এবার এই 4টি শূন্য কাটবো আর এই 4টি শূন্য কাটবো। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দাঁড়াবে হচ্ছে 2809,856 বাই এই 100টা নিচে চলে যাবে। তাহলে এখান থেকে আমরা সহজে কি বলতে পারি, এই যেহেতু দুটো শূন্য আছে তার দুটোর ঘরে আগে আমরা দশমিকটা বসাবো। সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাবে 2809,856। তো এই এত টাকা কিন্তু আপনার সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদে আসলে আছে এর মধ্যে। এবার এখান থেকে আমরা 20,000টা বিয়োগ করে দেবো। 1 2 3 4, এটা বিয়োগ করে দিলে কত হবে? বিয়োগ করে দিলে থাকবে 8098.56। তো দেখুন এখানে আছে 8098.56, অর্থাৎ এর দাগটা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 19 দাগের সঠিক উত্তর হবে এর দাগ। এবার আমরা 21 দাগের প্রশ্ন দেখব। 21 দাগের প্রশ্ন দেখব। একজন ব্যবসায়ীর কাছে 100 কেজি চিনি রয়েছে, যার কিছু অংশ 8% লাভে এবং বাকি অংশ 18% লাভে বিক্রি করলেন। তিনি মোটের উপরে 14% লাভ করলেন। 18% লাভে বিক্রিত অংশের পরিমাণ কত? তো আমরা মনে করছি x কেজি চিনি 8% লাভে বিক্রি করেছেন, তার মানে x × 8/100। আর বলছে বাকি অংশ 18% লাভে বিক্রি করেছেন। বাকি অংশ কত? তো বাকি অংশ হচ্ছে 1000 থেকে আপনি x বিয়োগ করুন,
তাকে 18/100 দিয়ে গুণ করে দিন। তাহলে এটা কিন্তু এইটা বিক্রি করেছে 18% লাভে। তো এই দুটো যোগ করুন, যোগ করলে যেটা হচ্ছে লাভ, সেই লাভ হচ্ছে মোটের উপরে 14% লাভ হয়েছে। মোটের উপর 14% লাভ হয়েছে মানে 1000 কেজি চিনি বিক্রি করে ওনার মোটের উপর 14% লাভ হয়েছে, অর্থাৎ 14/100 দিয়ে আপনি গুণ করে দিন। এবার এটাকে আপনি ক্যালকুলেশন করুন। এটাকে ক্যালকুলেশন করে এখান থেকে এক্সের মান বার করলেই আপনার উত্তর সম্পূর্ণ হয়ে যাবে। তো আমরা এখানে দিয়ে দেবো 8x বাই এই 100 যোগ এখানে কত হবে, এখানে আপনি এই 100 থেকে 2 শূন্য কাটুন আর এই 1000 থেকে 2 শূন্য কাটুন, তাহলে এখানে হয়ে যাবে কিন্তু 10কে 18 দিয়ে গুণ করলে 18×10 = 180। এবার আপনি এখানে এই প্লাসে মাইনাসে মাইনাস করুন, মাইনাস করে এখানে এক্সকে এটা দিয়ে গুণ করলে হয়ে যাবে 18x/100। এইটা সমান সমান এই দুটো শূন্য কাটুন আর 14×10 = 140 করুন, ব্যাস। এবার আপনি কি করবেন, এবার আপনি এই দুটো অর্থাৎ 8x/100 বিয়োগ 18x/100 এখানে রাখুন, রেখে আপনি কি করবেন 140 আর এই প্লাস 180 ওই সাইডে গেলে মাইনাস 180 হয়ে যাবে। এবার আপনি এই দুটো বিয়োগ করুন, বিয়োগ করলে কি হবে, 100 হবে লসাগু, তো 8x - 18x হয়, 8x - 18x হয়, আর এদিকে থাকে কিন্তু -40। এখন এই দুটোর থেকে বিয়োগ করুন, তা থাকবে -10x আর নিচে থাকবে কিন্তু 100, এটা সমান সমান -40। তো আপনি এই শূন্য আর এই শূন্যটা কাটুন, আর এই শূন্য আর এই শূন্যটা কাটুন। তো x সমান সমান কত বার করছেন, তো x সমান সমান 40কে 10 দিয়ে গুণ করলে হয়ে যাবে 400। তো আমরা এক্সের মান কতবার করলাম, 400। তো 400, তো এক্সটা আমি কী ধরেছিলাম, এক্সটা ধরেছিলাম কিন্তু 8% লাভে যেটা বিক্রি করেছে সেটা 400। তো এই 400 কেজি চিনি কিন্তু 8% লাভে বিক্রি করেছেন। এখন এখানে বলছে 18% লাভে বিক্রির পরিমাণ কত, তো এক্স কেজি যদি 400 হয় তাহলে 1000 থেকে আপনি 400টা বিয়োগ করুন, তাহলে থাকবে 600। এই 600 কেজি চিনি কিন্তু উনি এই 18% লাভে বিক্রি করেছেন। এই আমি বলেছিলাম, মানে এখানে বলা আছে না বাকি অংশ, তো বাকি অংশ ধরেছিলাম 1000 - x, তো 1000 - x এর মানটা হলো কিন্তু 600। তো 600 কেজি চিনি কিন্তু তিনি 18% লাভে বিক্রি করছেন, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 22 দাগের প্রশ্ন আছে, এক ব্যক্তি প্রতি ডজন 4 টাকা দরে 10 ডজন পেন কেনেন। এরপর তিনি দেখলেন তার মধ্যে 20টি পেন অকেজ, তাহলে তিনি বাকি পেনগুলি কততে বিক্রি করলে মোটের উপর 25% লাভ হবে। তো এখানে দেখুন 10 ডজন পেন মানে 12টি পেনে 1 ডজন হবে, তাহলে 12 × 10 সমান সমান 120টি পেন। এখন এর মধ্যে পেন নষ্ট হয়ে গেছে কটি, 20টি, থাকবে কত, 100টি। এই 100টি পেন ঠিক আছে, তাহলে 100টি পেনের উনি 120 টাকায় 120টি পেন কত টাকা দিয়ে কিনেছিলেন, বলছে প্রতি ডজন 4 টাকা দরে, তার 10 ডজনের দাম কত, তো 10 × 4 সমান সমান 40 টাকা। এখন এই 40 টাকায় পেন কিনেছিলেন 120টি, কিন্তু তার থেকে নষ্ট হয়ে গেছে 20টি, তাহলে থাকছে 100টি। এই 120টা পেন 40 টাকায় কিনেছিলেন, কিন্তু 20টা পেন যেহেতু অকেজ হয়ে গেছে, তাই 100টা পেন বিক্রি করতে হবে এমন দরে যে সেটা কিন্তু 25% লাভ হবে এই 40 টাকার উপরে। তাহলে 25% লাভ করতে হবে 40 টাকার উপরে। তাহলে এইখানে আমরা প্রতিটি পেনের ক্রয় মূল্য কত পাচ্ছি, 100টা পেন যদি আমার আছে তাহলে 40 টাকা দিয়ে আমি এই 100টা পেন, এখন 120টা পেন কিনেছিলাম 40 টাকা দিয়ে, কিন্তু এখন বলতে হবে না 100টা পেন আমার 40 টাকায় কেনা, তাহলে ক্রয় মূল্য কত একটা পেনের, তো এই একটি পেনের ক্রয় মূল্য হয়ে যাবে কিন্তু এই 40/100। তো এই শূন্য কাটে, আর এখানে হয়ে যাবে 2 × 4 আর 5 × 10, অর্থাৎ 2/5। এই 2/5 টাকা কিন্তু একটা পেনের ক্রয় মূল্য। এখন এই 2/5 টাকার উপরে বিক্রয় মূল্যটা এমনভাবে ঠিক করতে হবে যে সেটা যেন 25% লাভ হয়। তো 25% লাভ করতে গেলে আপনার 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হয় কত, 125 টাকা। তাহলে 1 টাকা হলে কত, 125/100। আর যদি 2/5 টাকা যদি হয় তাহলে কত হবে, তো এখানে গুণ হয়ে যাবে কিন্তু 2/5, 2টা উপরে যাবে আর 5টা নিচে চলে আসবে। তো এই 5, তো এখানে 5 × 25 = 125, আর এই 25কে 100 দিয়ে কাটলে হয়ে যায় 4, আর এই 4কে 2 দিয়ে কাটলে হয়ে যায় 2 × 4, আর উপরে থাকে 1। তো এটা সমান সমান হয়ে যায় 1/2 টাকা। 1/2 টাকা সমান কত, 50 পয়সা। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 50 পয়সা, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 23 দাগের প্রশ্ন আছে, যদি x² সমান x প্লাস, যদি x² সমান y + z, y² সমান z + x, z² সমান x + y হয়, তাহলে 1/1 + x + 1/1 + y +
ওয়ান প্লাস জেড এর মান কত, এটা সম্পূর্ণ ক্লাস 10-এর একটা অঙ্ক। তো আমরা এখানে সরাসরি এগুলোকে এই 1/1 প্লাস এক্স প্লাস 1/1 প্লাস ওয়াই প্লাস 1/1 প্লাস জেড, এটাকে আমরা কি করব, এটাকে আমরা এক্স দ্বারা গুণ করব। এক্স বাই এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এটাকে ওয়াই দিয়ে গুণ করব, ওয়াই বাই ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এটাকে জেড দিয়ে গুণ করব, জেড বাই জেড প্লাস জেড স্কোয়ার। এখন এইটা সমান সমান কী করবো, এক্স বাই এখানে এক্স সমান সমান এক্স স্কোয়ার সমান সমান কত, ওয়াই প্লাস জেড, তো আমি এখানে ওয়াই প্লাস জেড দেবো। তারপরে প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান কত, ওয়াই স্কোয়ার সমান জেড প্লাস এক্স, আমরা এখানে জেড প্লাস এক্স দেবো। প্লাস এখানে জেড বাই জেড প্লাস জেড স্কোয়ার সমান কত, জেডের সমান এক্স প্লাস ওয়াই, তো এক্স প্লাস ওয়াই দেবো। এবার এটাকে আমরা যোগ করব, যোগ করলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে লসাগু হয়, তাহলে উপরে হয়ে যায় এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন এটা কেটে দিলে হয়ে যাবে 1, তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 1। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন 1 হবে এর সঠিক উত্তর, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। 24 দাগের প্রশ্ন দেখব, 24 দাগের প্রশ্নটা সমাধান করব। তো দেখুন এটা কীভাবে সহজে সমাধান করি। তো আমরা এটাকে সরাসরি কী করবো, এটাকে হোল স্কোয়ার দেবো। তো এটা সমান সমান আমরা একটা সূত্র বার করবো, এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো। তাহলে আমরা সূত্রটা কী পাচ্ছি, এ স্কোয়ার, এই সূত্রে করছি এ প্লাস বি হোল স্কোয়ার যে সূত্র, সেই সূত্রে করছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। তো প্রথমে এ কোনটা আছে 1 প্লাস এ, তো রুট 1 প্লাস এ, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেবো, এই বি স্কোয়ারটা দেবো কী আছে √1 মাইনাস এ, এটাকে বি ধরেছি। তারপরে প্লাস 2ab, এ কোনটা, এ হচ্ছে √1 প্লাস এ, বি কোনটা √1 মাইনাস এ। এখন এটা সমান সমান আমরা কী বলতে পারি, তো আমরা এটা সমান সমান এটাকে ক্যালকুলেশন করতে পারি। কী ক্যালকুলেশন, এই হোল স্কোয়ারের জন্য কিন্তু রুটটা উঠে যাবে, তো 1 প্লাস এ হয়ে যাবে, প্লাস এখানে 1 মাইনাস এ হয়ে যাবে। তারপরে এখানে প্লাস 2টা 2 দেবো, আর এটা আছে এ, এখানে দেখুন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা কিসের সূত্র হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। সেইখানে হয়ে যায় কিন্তু 2√1 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এর সূত্র কিন্তু এটা এসে যায়। তো এবার আমরা এখান থেকে সহজে সমাধান করব, প্লাসে মাইনাসে কেটে দেবো। এখানে আছে কি 1 আর 1 2, তো আমরা 2 দেবো। তারপরে যোগ এটার এই রুট, এই 2 দিলাম, এই এখন এই √1 সমান √1 দিলাম, 1 স্কোয়ার মানে 1ই দিলাম। তারপরে মাইনাস এর মান কত, এর মান আছে দেখুন √3/2, তো আমি এটা √3/2 দিলাম, তার এই হোল স্কোয়ার দিলাম। এখন এটা সমান সমান কী দিতে পারি, 2 প্লাস এখানে 2টা বসে গেল, এবার এখানে √1 দিলাম 1 মাইনাস এখানে √3 হোল স্কোয়ার মানে 3, আর এটা 2 দিনও 4 হয়ে যায়, 3/4। তো এটাকে আমরা ক্যালকুলেশন করলে কত পাই, 2 প্লাস 2, এখানে 1, এখানে কিন্তু 4 লসাগু হয়, তো 4 বিয়োগ 3, তাহলে এখানে আমরা কত পাবো, 2 প্লাস 2 √1, এখানে 4 থেকে 3 বাদ দিলে থাকে 1/4। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে চলে আসবে কত, 2 প্লাস 2 ইন্টু এটা 1-এর 2, এই 2 আর এই 2 কাটবো, কাটলে কত হচ্ছে, এই 2 কেটে যাচ্ছে, তাহলে এখানে 1 থাকছে, তাহলে কত হচ্ছে 2 আর 1-এ 3। তাহলে 2 আর 1-এ 3 হচ্ছে, তাহলে কোনটা সমান 2 আর 1-এ 3 হচ্ছে, এইখানে এই কিন্তু √1 প্লাস এ প্লাস √1 মাইনাস এ, তার হোল স্কোয়ার সমান 3 হচ্ছে। আমার প্রশ্নটা চেয়েছে কি এইটা সমান কত, এটা সমান কত প্রশ্ন চেয়েছে, তাহলে এটা সমান কত, তো এই হোল স্কোয়ারটা উঠে যাবে, উঠে গিয়ে কিন্তু রুট হয়ে যাবে 3-এর মাথায়, তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু √3, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 25 দাগের প্রশ্ন আছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে কিন্তু সংখ্যাটি 7 দিয়ে বিভাজ্য হয়। তো খুব সুন্দর, তো এই অঙ্ক আপনি অপশান থেকে সমাধান করুন। বলছে কি 3 মানে প্রতিটা ক্ষেত্রে ভাগ করলে 3 ভাগশেষ থাকে, কিন্তু সংখ্যাটি হবে 7 দিয়ে বিভাজ্য হবে। তো এর মধ্যে অপশানের মধ্যে 7 দিয়ে বিভাজ্য সংখ্যা আছে 147 আর আপনার আছে 294, এই দুটো কিন্তু 7 দিয়ে বিভাজ্য, বাকি 51 আর 99 এটা কিন্তু 7 দিয়ে বিভাজ্য হবে না, তাহলে প্রথমে কিন্তু এ দুটো হবে না। এবার এটার মধ্যে কোনটা সঠিক হবে, তো এবার আমরা কী করবো, বলছে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে, তো 147 থেকে আপনি 3 বিয়োগ করুন, তাহলে থাকবে 144। তো এই 144কে 8 দিয়ে ভাগ করুন, দেখুন 8 × 18 144, 12 × 12 144 আর 9 × 16 144,
তাহলে এগুলো কিন্তু 8, 12, 16 দ্বারা এই 144টাকে ভাঙানো যাচ্ছে। তো এখানে যদি 8, 12, 16 দ্বারা যেহেতু 144টা বিভাজ্য হয়ে যাচ্ছে, তাহলে 144 সঙ্গে 3 যদি যোগ করি তাহলে 147 হয়। সেই ক্ষেত্রে কিন্তু 3 সবার ক্ষেত্রে অবশিষ্ট থাকবে, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 26 দাগের প্রশ্ন দেখব। প্রশ্ন আছে কেমোফ্রেজ একটি কিসের প্রজাতি? মৌমাছি, প্রজাপতি, বাদুড়, মশা। তো এখানে কেমোফ্রেজ একটি কিসের প্রজাতি? তো এর সঠিক উত্তর কী হবে? তো কেমোফ্রেজ এটি একটি প্রজাপতি, মানে এটা কিসের প্রজাতি? তো এটা হচ্ছে প্রজাপতির প্রজাতি। বিদ্যাগ হবে সঠিক উত্তর। এখানে আছে লিব্রা, তারপরে আছে বিটকয়েন, টিথিয়ার। এগুলি এক ধরনের ডিজিটাল মুদ্রা, ডিপফেক অ্যাপ, স্পাইওয়ার আর ক্রিপ্টোকারেন্সি। তো এখানে 27 দাগের সঠিক উত্তর কী হবে? তো এটির সঠিক উত্তর হবে কিন্তু এগুলো ক্রিপ্টোকারেন্সি। ডিদ্যাগ হবে সঠিক উত্তর, ক্রিপ্টোকারেন্সি। তো আমরা এবার পরের প্রশ্ন যাব, 28 দাগের প্রশ্ন দেখব। তবে আজকের ভিডিও আমরা কিন্তু এই পর্যন্তই রাখবো। এর পরের প্রশ্নগুলো কিন্তু পরের ভিডিওয় দেখব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।